উঠে গান গেয়ে যা নতুন। আমি গতকাল তোমাদেরকে একটি প্রশ্ন দিয়েছিলাম 2.1 এর উপর, যেদিন যখন 15 থেকে 20 পর্যন্ত অঙ্ক করে দিই আমি সেই অঙ্কের সমাধান করে দিই। আমি 2.2 এর অঙ্কে আজকে যাবো। আজকে আমি করাবো 2.2 এর 2.2 অনুশীলনীর 7 থেকে 14 পর্যন্ত অঙ্ক করে দিব। তো তার পূর্বে গত দিনের যে অঙ্ক দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল, সেই প্রশ্নের আমি সমাধান করে দিই। কি দেওয়া ছিল? কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 52,000 টাকা হয়, মুনাফা আসলে 5/8। ক নাম্বার। ধরি আসল সমান x টাকা, অতএব মুনাফা সমান কত হবে? আসলের x এর 5/8 টাকা সমান, এর মানে গুণ, তাহলে 5x কে 5x ডিভাইডেড বাই 8 টাকা। এখানে যেহেতু মুনাফা আসলের কথা উল্লেখ করা আছে, তাই আমি বের করব মুনাফা আসল। অতএব মুনাফা আসল সমান x যোগ 5x ডিভাইডেড বাই 8 সমান 8 লসাগু হয়, 8 দিয়ে x কে গুণ করলে 8x হয়, যোগ 5x হয়, তাহলে কত হয়? 13x ডিভাইডেড বাই 8। তাহলে মুনাফা আসলে 13x বাই 8 টাকা হলে আসল x টাকা। মুনাফা আসলে 1 টাকা হলে আসল x ডিভাইড বাই 13। 1 টাকা যদি হয় তাহলে কম হয়, তাহলে কি হয়? গুণ হয়ে উল্টে যাবে, 8 ডিভাইড বাই 13। কারণ কম হলে ভাগ, ভাগ হলে চেঞ্জ হয়ে যায়। এখন মুনাফা আসলে কত টাকা হয়? 52,000 টাকা হয়। তাহলে মুনাফা আসলে 52,000 টাকা হলে আসল কত হবে? x গুণ 8 গুণ 52,000 ডিভাইড বাই 13x। x ক্যান্সেল, 4 13 52 3 0, তাহলে 4000 হয়, 4000টা 32,000 টাকা। 32,000 টাকা। এটা কি পেলাম? আসল। প্রশ্নে চাইছে আসল কত, তাহলে আমি লিখব উত্তর আসল সমান 32,000 টাকা। 32,000 টাকা পেলাম। খ নাম্বার প্রশ্নে লেখা আছে মুনাফার হার 5 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে আমরা খ নাম্বার অঙ্ক এখানে শুরু করা যাক। তাহলে পুরো অঙ্কটা স্ক্রিনে থাকবে। খ নাম্বার অঙ্ক লেখা আছে কি, যে মুনাফার হার 5 টাকা। তাহলে লিখব 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। অতএব 1 টাকা 1 বছরের মুনাফা 5 ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে কত টাকা আমার আসল বের হলো? 32,000 টাকা। দেখি 32,000 টাকার মুনাফা কত হয়। 32,000 টাকার 1 বছরের মুনাফা সমান 5 গুণ 32,000 ডিভাইড বাই 100। 0 0 ক্যান্সেল, তাহলে 5 এ 0 0, 5 গুণ 10 এর 0 হাতে থেকে 1, 3 5 15 একে 1600 টাকা হয়। কত? এই 32,000 টাকার আসলে মুনাফা কত আমার? এখানে মুনাফা বের হলো। মোট মুনাফা কত? মোট মুনাফা এই 52,000 টাকা মুনাফা আসল, বিয়োগ 32,000 টাকা আমার আসল, তাহলে 20,000 টাকা। 20,000 টাকা মুনাফা। 16,000 টাকা মুনাফা হলো কত বছরে? 1 বছরে। তাহলে লিখব 1600 টাকা, 16,000 না, সরি, 1600 টাকা মুনাফা হয় 1 বছরে। অতএব 1 টাকা মুনাফা হয় 1 ডিভাইড বাই 1600। অতএব
20,000 টাকা মুনাফা হতে কত সময় লাগে? আমার এখানে সময় নির্ণয় করার কথা বলা হয়েছে যে সময় নির্ণয় করো। তাহলে 20,000 টাকা মুনাফা হতে কত লাগে? 1 গুণ 20,000 ডিভাইডেড বাই 1600। 20 ক্যান্সেল, তাহলে 200 থাকে, 4 যায় 4 বার, 8 যায় 2 বার, 8 যাচ্ছে 2 বার, 8 যায় কয়বার? 8 যাচ্ছে 2 বার, 16 5 বার, 8 25 200। তাহলে 25 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 12.50 12.5 বছর। দশমিক আকারে দিলে হবে, পূর্ণ করলেও উত্তর হবে। তাহলে উত্তর কত হলো? 12.5 বছর। তো যাদের অঙ্ক মিলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের মিলেনি তারা একটু আবার মানে খাতা দেখে এখানে একটু ঠিক করে তুলে নিলে অঙ্ক মিলে যাবে আর কি। বিষয় হচ্ছে যে এখানে আমরা বের করলাম মানে এই অঙ্কগুলো বইয়ের নিয়মে অঙ্ক, যে আমি লিখলাম যে ধরি আসল x টাকা, তাহলে মুনাফা আসল কত হবে? মুনাফা লেখা ছিল কত? আসলের 5/8 অংশ, তাহলে লিখলাম x এর 5/8 অংশ, তাহলে 5x 5x 8 এর মানে 8। তাহলে মুনাফা আসল, কেন মুনাফা আসল বের করলাম? বইতে দেওয়া আছে মুনাফা আসল। তাহলে x যোগ 5x/8, তাহলে 8 লসাগু হয়, এর নিচে 1 থাকে, 8 দিয়ে x গুণ করলে 8x যোগ 5x 13x/8 হলো। তাহলে এটা মুনাফা আসলে 13x/8 টাকা হলে আসল x টাকা, 1 টাকা হলে কত? এত টাকা। 52,000 টাকা হলে কত হয়? 32,000 টাকা। তাহলে আসল আমরা পেয়ে গেলাম। এখন লিখবো, প্রশ্নে লেখা আছে যে মুনাফার হার 5 টাকা, তার মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা হয়। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা হলে 32,000 টাকার 1 বছরের মুনাফা কত? 1600 টাকা। আমার মোট মুনাফা কত হচ্ছে? মুনাফা আসলে ছিল কত? 52,000, আসল কত? 32,000, তাহলে মুনাফা কত হলো? 20,000। 1600 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 টাকা মুনাফা হয় কত? এত বছরে। 20,000 টাকা মুনাফা হয় কত? 12.5 বছরে। তো এই পর্যন্ত যাদের হয়েছে তাদেরকে ধন্যবাদ। যদি মানে অঙ্কটি মানে সামনাসামনি করা হতো তাহলে পুরস্কার ঘোষণা করতাম যে কাউকে না কাউকে কোনো পুরস্কার দেওয়া হবে। তো আমরা এবারে গ নাম্বার অঙ্কে যাব, যে 20 বছর পর মুনাফা আসলে কত গুণ হবে? 20 বছর পর দেখি। বিশ বছরের হিসাব বের করব। গ 100 টাকার 1 বছরের মুনাফা কত? 5 টাকা। অতএব 1 টাকা 1 বছরের মুনাফা 5 ডিভাইড বাই 100 টাকা। অঙ্কটা খুব মানে জটিল মনে হলো, আসলে অঙ্কটা খুবই সহজ এবং ছোট। তাহলে 32,000 টাকা, যেহেতু আমার মূলধন 32,000 টাকা, সময় দেওয়া আছে কত? 20 বছর। দেখি 20 বছরে কত টাকা মুনাফা হয়? 5 গুণ 20 গুণ 32,000 ডিভাইডেড বাই কত? 100। 2 ক্যান্সেল, 5 বিশং 100 গুণ করলে 32,000 টাকাই হয়। তাহলে প্রশ্ন লিখে আছে 20 বছর পর মুনাফা আসলে কত গুণ হবে? এই অঙ্কটা এই ধরনের অঙ্ক বইতে নাই, উদাহরণেও নাই, বইয়ের ভিতরেও নেই। তা আমি জাস্ট নিজে ক্রিয়েট করলাম এটা। তাহলে 32,000 টাকা যদি হয় তাহলে আমরা লিখব মুনাফা আসলের সমান বা 1 গুণ হবে। উত্তর 1 গুণ বা সমান। তো ধন্যবাদ। আমরা এই 2.1 এর সকল অঙ্ক শেষ করে ফেললাম। এর পরবর্তীতে পাটিগণিত অংশে শেষ হলে, বীজগণিত অংশ শেষ হলে আমি পালাক্রমে প্রতিদিন শুধু এই সৃজনশীল অঙ্ক তৈরি করে সৃজনশীল অঙ্কে যাব। বিসমিল্লাহিররহমানিররহিম। আর অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা কি? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মানে বৃদ্ধির সাথে বৃদ্ধি। আমি আরেকটু পরে বুঝাই।
প্রারম্ভিক বা প্রথম বা শুরুতেই মূলধন পি টাকা বা পি এবং হার আর ধরা হলে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে কত? আসল যোগ মুনাফা। আসল পি টাকা, মুনাফা হয় পি আর। অর্থাৎ আমরা জানি 10% হারে যদি কল্পনা করা হয়, 10% হারে যে 1000 টাকার মুনাফা কত? 1000 টাকা। তাহলে কি লিখবো? 1000 গুণ 10। তাহলে মুনাফাটা হয় কি, যে কত টাকা মূলধনের সাথে হার হয়। তাহলে আমার এটা আসল আর এটা হচ্ছে মুনাফা। মুনাফা কি? পি হচ্ছে মূলধন আর আর হচ্ছে হার। পি যদি কমন নেওয়া যায়, পি পি এর ভিতরে 1, তাহলে এটা হয়। তাহলে 1 বছর আনতে হয়। তাহলে 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হবে কত? প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা একই আসল। কারণ এখানে লিখলাম চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। তাহলে আমার এটা এখন নতুন মূলধন। তাহলে দ্বিতীয় বছর আনতে কি হয়? নতুন মূলধন হচ্ছে আমার এই টাকা আর হার হবে কত? এই মূলধনের সাথে এই আর গুণ আর। তাহলে পি ইন্টু 1 প্লাস আর কমন নিলে এখানে হয় 1, আর পি 1 প্লাস আর এখানে কমন নিয়েছি, এই আর হয়। তাহলে 1 প্লাস আর 1 প্লাস আর 1 প্লাস আর টু দি পাওয়ার 2। তৃতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন আমার এবারে এটা নতুন মূলধন হয়েছে। তাহলে দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। তাহলে আমার এটা হলো মূলধন আর মুনাফা হবে এই মূলধনের সাথে, এই মূলধনের সাথে আর গুণ, হার হবে গুণ। তাহলে এখন যদি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার আর স্কোয়ার বা আর টু দি পাওয়ার 2, পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হয়? যদি কমন নিই তাহলে এখানে হয় 1, আর এটা কমন নিলে এখানে শুধু আর থাকে। দেখা যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আর। তাহলে কি হয়? 1 প্লাস আর হোল কিউব। তাহলে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হয় এখানে 1 পাওয়ার 1 দিতে হয় না। 2 বছর অন্তে দিতে হয় পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2। তৃতীয় বছর অন্তে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 3 হয়। ঠিক তেমনি ভাবে দেখা যাচ্ছে 1 2 3 যদি n হয়, যদি n বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। চক্রবৃদ্ধি মূলধন c হলে c সমান p ইনটু 1 প্লাস r টু দি n ধরা হয়। এটা একটা সূত্র চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র। যদি চক্রবৃদ্ধি মুনাফা হয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করা, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হচ্ছে? p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস প্রারম্ভিক মূলধন। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র দুইটা সূত্র পেলাম। সূত্র দুটো হচ্ছে আমি এবারে লিখে নিই। সূত্র হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আই সমান পি এন আর এবং চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার হোল n। এখন আমি 2.2 এর অঙ্কে যাব। লেখা আছে বার্ষিক অঙ্ক বোঝার জন্য প্রয়োজন, বোঝার জন্য কি দেওয়া আছে? বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন। 7 নাম্বার অঙ্ক দেওয়া আছে হার আর সমান
10% সমান 10/100। তারপরে মূলধন দেওয়া আছে 8,000 টাকা। মূলধন P সমান 8,000 টাকা। সময় N সমান 3 বছর। 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন C সমান হোয়াট, অর্থাৎ C সমান বের করতে হবে। তাহলে আমরা জানি C সমান P * 1 + R টু দি পাওয়ার n। এখানে যদিও সূত্র ছিল ইংরেজিতে 1, আমরা যেহেতু বাংলা অঙ্ক, ভাষা বা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেখানে বাংলা, যার কারণে 1 লিখলাম। P হচ্ছে কত, P এর মান বসাবো। P এর মান হচ্ছে 8,000। ব্র্যাকেট দিলাম, 1 এর মানে 1 যোগ, এখানে আমি ক্যান্সেল করে লিখতে পারি। তাহলে কি হয়, 1 এর নিচে হয় 10। তাহলে ডাইরেক্ট দিলাম 1 এর নিচে 10। n এর মান কত, 3। তাহলে 8,000, 1 এর নিচে মনে মনে 1 থাকে, 1 আর 10 এর লসাগু 10, 10 কে 10 যোগ 1, তারপরে পাওয়ার 3। 11 নিচে 10, তার উপরে 3 পাওয়ার। তাহলে 8,000 গুণ 11/10, 11/10, 11/10, 0 0 0 0 0 0 ক্যান্সেল। তাহলে হয় 11 গুণ 11 গুণ 11 গুণ 8। একটু গুণটা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিই। 11 দেখা যাচ্ছে 10,648 টাকা। উত্তর 10,648 টাকা। কনফার্ম হয়নি। 11 10,648। ওকে, 7 নম্বর অঙ্কের এটাই অ্যান্সার। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে লেখা আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তাহলে হার 10% আছে, আমার মূলধন P চেঞ্জ, এটা চেঞ্জ, আমি নাম্বার চেঞ্জ করে নিই। তারপরে কি আরেকবার লিখে নিই। আট নম্বর অঙ্কে লিখা আছে, দেওয়া আছে হার আর সমান 10%, অর্থাৎ শতকরা কথা বলা আছে। মূলধন 5,000 টাকা, 5,000 টাকা মূলধন, 5,000 টাকা মূলধন। সময় দেওয়া আছে 3 বছর, এখানেও 3 বছর, ডিফারেন্স নেই, 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন প্রশ্নে চাওয়া হয়েছে সরল মুনাফা, সরল মুনাফা আয় সমান হোয়াট, চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান হোয়াট, আই সমান হোয়াট। তাহলে আমার এখানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি আই সমান পি এন আর। তাহলে পি এর মান কত, 5,000, এতে পি এর মান দেওয়া আছে 5,000, গুণ এন এর মান কত, 3, আর এর মান কত দেওয়া আছে 1/10
শূন্য শূন্য ক্যান্সেল, 500 গুণ 3, তাহলে হয় কত? 1500 টাকা। এটা কি বের হলো? আই। আই মানে কি? সরল মুনাফা। অতএব লিখতে পারি যে সরল মুনাফা আই। সরল মুনাফা আই লিখার দরকার নেই, সরল মুনাফা সমান 1500 টাকা। এবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। তাহলে সি মানে কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। পি মানে 5000, 1 যোগ আর এর মান কত? 1/10, তার আর এর মান 1/10, এর মান 3 বিয়োগ 5000, তাহলে 5000 10 যোগ 1 ডিভাইডেড বাই 10 পাওয়ার 3। এখানে কি করে হয়? এর নিচে 1 আছে, 1 আর 10 এর 10, 1 দিয়ে 10 কে ভাগ দিলে 10 হয়, সেই 10 দিয়ে 1 কে গুণ করলে 10 কে 10, 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, 1 কে 1, 10 আর 1 যোগ করলে হয় 11 বিয়োগ এই যে প্রারম্ভিক মূলধন, যে প্রারম্ভিক মূলধন বাদ দিতে হবে, যেটা শুরুতেই বলেছিলাম। 11/10, 3 মাইনাস 5000, তাহলে 5000 গুণ 11/3, 11 10, 11 10 ক্যালকুলেটর একবার টিপ দিয়ে করলে হবে বিয়োগ 5000, 0 0 0 3 0 ক্যান্সেল, তাহলে 11 11 11 গুণ 5 হয়। ছিষট্টি 55, 6655 বিয়োগ 5000, তার হয় কত? 1655 টাকা। এটা কি হলো? চক্রবৃদ্ধি মুনাফা। প্রশ্ন চাইছে কি যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে আমি এখানে নিয়ে আসি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1655 মাইনাস 1500, 155 টাকা, 155 টাকা। তাহলে বোঝা যাচ্ছে কি এখানে আমার সরল মুনাফা বের হয়েছিল, 1500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা বের হলো 1655 টাকা। তাহলে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হয়? 1655 বিয়োগ 1500 সমান 155 টাকা। এটাই অঙ্কের উত্তর। এখন একটু বিষয় চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আরেকটু বুঝাই। সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা যদি কোনো ব্যক্তি, এখানে ডিলিট করে দিই একটু, দেখা যাচ্ছে কোন ব্যক্তি 100 টাকা 60 টাকা, তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে 1 বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন C1 কল্পনা করলে P into 1 plus R to the power 1 দেওয়া লাগে না, যেহেতু 1 বছর আনতে শুরুর সূত্রের দিকে সূত্রতে বুঝাইছিলাম 1 বছর আনতে হলে এখানে n এর মান হয় 1 দেওয়ার প্রয়োজন নাই,
6500 টাকা। ইকুয়েশন নাম্বার 1। 2 বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন C2 সমান P * 1 + R⁴ সমান 6760 টাকা। ইকুয়েশন নাম্বার 2 6760। এখন একটা বিষয় প্রশ্নে লেখা আছে, আমার এখন প্রয়োজন যে মূলধন বের করতে হবে। তাহলে আমি এখান থেকে এখানে বিয়োগ করলে দেখা যাচ্ছে যে আর আর ক্যান্সেল হয়ে যায়, পিপিও ক্যান্সেল হয়ে যায়। তাহলে বিয়োগ পদ্ধতি করলে দুইটা সমীকরণ থেকে আমি পি এর মান পাবো না, কারণ এই সমীকরণ থেকে বিয়োগ করলে পি এ কে পি, পি এ কি পি, পিপি ক্যান্সেল, আর আর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে ঝামেলা আছে। তাহলে আর যদি ভাগ করি তাহলে পি ক্যান্সেল, 1 + r দুইটা আছে, একটা টিকে থাকবে। এই হিসেবে আমি লিখলাম যে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করি। কেন? যেখানে সমীকরণ 2 বড় 1 ছোট, তাহলে লিখলাম p 1 + r⁴ 1 + r² p * 1 + r 6760 / 6500। p ক্যান্সেল, 1 + r দুইটা আছে, একটা, তাহলে 1 + r সমান, যদি কাটাকাটি করা যায় এখানে 26 / 25 হবে। কি দিয়ে ভাগ দিব? 260 দ্বারা। উভয়কেই 260 দ্বারা যদি ভাগ করা যায়, হ্যাঁ, উভয়কে 260 দ্বারা ভাগ করলে 26/25 হয়ে যায়। আমরা অটোমেটিক্যালি 1 + r এর মান পেলাম। তাহলে 1 + r এর মান, 1 + r এর মান 1 নং সমীকরণে বসাই। p 1 + r 6500 বা 1 + r এর মান লিখলাম কত? 26। p গুণ, এখানে কোনো চিহ্ন নাই, যার মধ্যে কোনো চিহ্ন থাকে না তার মধ্যে গুণ চিহ্ন থাকে, 25 সমান 6500 বা p সমান 6500 গুণ 25 / 26। অনেকের প্রশ্ন হতে পারে 26 কেন গেল? এখানে গুণ আকারে p এর সাথে 26 গুণ ওটা ভাগ, আর এটা ভাগের টার্ম, p এর সাথে 25 ভাগ আছে, তাই উপরে গুণ হয়ে গেছে। এটা যায় কত? 26 যায় 25 বার, তার সাথে 0। p সমান 25 25 625, তার সাথে 0। অতএব p এর মান চাইছে, প্রশ্নে চাওয়া হয়েছে কি যে মূলধন কত। আমাদের প্রশ্নে এখানে লেখা আছে যে মূলধন কত। তাহলে মূলধন হচ্ছে কি? অতএব মূলধন সমান 6250 টাকা। উত্তর 6250 টাকা। আমি অঙ্কটা পুরো স্ক্রিনে একবার ধরে নিই। পুরো অঙ্কটা মোটামুটি ফ্রিভাবে দেখা গেল। এবারে আমরা নেক্সট 10 নম্বর অঙ্কে যাব। একটি অনুসারী 8ম শ্রেণী 2.2। 10 নম্বর অঙ্কে লেখা আছে
বার্ষিক 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে 10 নম্বর অঙ্কে লেখা আছে, প্রথমে হার দেওয়া আছে, লিখতে পারি। দেওয়া আছে হার সমান 8.50% সমান 8.50 ডিভাইডেড বাই 100। মূলধন P সমান 10,000 টাকা। সময় N সমান 2 বছর। প্রশ্ন চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছরের সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা হিসাবটা হবে চক্রবৃদ্ধি মুনাফায়। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান হোয়াট? আমরা জানি C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এখানে P এর মান কত? 10,000। 8.50 N এর মান কত? 2। 10,000 100 যোগ 8.50 ডিভাইডেড বাই 100 2। 10,000 8.50 ডিভাইডেড বাই 100 2। আছে, আমি ক্যালকুলেটরটি মানে হিসাব করতে পারবো। আবার এই একবার সোজা হিসাবে যদি হিসাব করে করা যায় তা অঙ্কটি সহজ হবে। 2 0 2 0 2 0 2 0, তাহলে 108.50 গুণ 108.50, তাহলে 11,772.25 টাকা। তাহলে দেখা যাচ্ছে এটা আমার চক্রবৃদ্ধি মূলধন, অতএব চক্রবৃদ্ধি মূলধন সমান 11,772.25 টাকা। প্রশ্নে চাইছে যে চক্রবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান, এর ভিতরে কি আছে? এই মূলধন 10,000 টাকা আছে, তাহলে মুনাফা সমান কি হয়? 772.25 মাইনাস 10,000 সমান কত হয়? 1772.25 টাকা। তো উত্তর হবে, প্রথমে যেটা চাই সেই উত্তর আগে লিখতে হয়। লেখা আছে এখানে সবৃদ্ধি মূল, তাহলে সবৃদ্ধি মূল কত হয়? 11,772.25 টাকা এবং 1772.25 টাকা। এই পর্যন্ত আমি আবার অঙ্কটা পুরোটা স্ক্রিনে ধরি। আমার মনে হয় যে শুধু সূত্র ভাগলে হিসাব করলে অঙ্কটা শেষ, আর কিছু দরকার নেই। নেক্সট 11 নম্বর অঙ্ক, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। কোন শহরে জনসংখ্যা 11 নম্বর অঙ্ক 64 লক্ষ। তাহলে পূর্ব জনসংখ্যা বা আসল আমাদের বা মূলধন P সমান 64 লক্ষ।
সমান 64 এত জন, এত জন। তাহলে 64 লক্ষ জন। এখন লেখা আছে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, বৃদ্ধির হার আর সমান প্রতি হাজারে কত? 25 প্রতি হাজার। তাহলে আমরা এটা হাজারকে যদি শতকরা হিসাবে নিয়ে আসি তাহলে 2.5 ডিভাইড বাই 100, 1 শূন্য গেলে এখানে একটা দশমিক হলো, এটা শতকরা নিয়ে আসলাম। 25 জন। সময় n সমান 2 বছর। প্রশ্ন হচ্ছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখানে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য, কারণ বৃদ্ধির সাথে বৃদ্ধি থাকবে। অতএব চক্র আকারে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে। এই লাইনটা না লিখলে অঙ্কটা হবে। অতএব চক্রবৃদ্ধি মূলধন c সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে p এর মান কত? p 64 লক্ষ। 64 লক্ষ। 1 2.5 100, এখানে কত? 2। 64 লক্ষ 100 লসাগু করলাম, যোগ 2.5 100 গুণ 2। 64 লক্ষ 102.5 ডিভাইড বাই 100 গুণ 2। দেখা যাক 64 102.5, এখানে পাওয়ার 2 থাকলে 2 বার লিখবো, 3 থাকলে 3 বার, 4 থাকলে 4 বার, অথবা ক্যালকুলেটর ইউজ করে, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে একবারে যদি মানে এক হিসাবে এক টিপেই বের হয়ে যাবে। এখানে তাহলে 640 গুণ 102.5 গুণ 102.5 মোট 6 7 2 4 0 0 0 জন। অর্থাৎ 2 বছর পরে শহরের লোক সংখ্যা হবে 6,72,400 জন। 3 শূন্য 6,72,000 64 লাখ। তাহলে আমার এখানে 67,24,000, 67,24,000। এখানে 64 লাখ ছিল, এখানে আমার 67 লাখ হবে। এবার ঠিক আছে, তাহলে উত্তর 67,24,000 জন। মোটামুটি অঙ্কটা আরেকটু বোঝা দিই। জনসংখ্যার ক্ষেত্রে আমার এখানে তহবিল বা ক্যাশ বা এই আসল মূলধন। প্রশ্ন হচ্ছে যে ওই শহরের জনসংখ্যা ছিল 64 লক্ষ, আমি 64 লক্ষকে সংখ্যা প্রকাশ করলাম, হার দেওয়া ছিল প্রতি হাজারে, আমি এক ঘর কমাই এখানে 1 এখানে দশমিক দিলাম, আর সময় n 2 বছর। চক্র আকারে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন c সমান p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন p এর মান বসালাম এটা, আর n 1 এর মান 1 থাকলো, r এর মান কি? r এর মান এটা বসালাম 1 আর 100, আর নিচে 1 এর লসাগু 100 হয়, 100 থেকে গুণ করলে 100 2.5। এখানে পূর্ণতা আসলে এত বোঝানোর প্রয়োজন হয় না, যার জন্য একটু শর্টকাট হচ্ছে 1 আর 100 লসাগু 100 হয়, 1 দিয়ে 100 কে ভাগ, সেই 100 দিয়ে নিচ ক্লাসের বিষয় 100 কে গুণ করতে হয়, 100 আর 2.5 যোগ করলে এটা হয়। আর এই 2 পাওয়ার থাকার কারণে আমি 2 বার গুণ দিলাম, দিয়ে এই 2 শূন্য এই 2 শূন্য মিলে 4 শূন্য, এখানে 4 শূন্য কেটে দিলাম, 640 গুণ
102.5 গুণ 102.5 এটা হয়। আর এটাই হচ্ছে এই সবার 2 বছর পরের জনসংখ্যা। এই 12 নম্বর অঙ্কে যাব। 12 নম্বর অঙ্ক, অঙ্কে লেখা আছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকায় ঋণ নেয়। প্রতি বছর শেষে 2,000 টাকা পরিশোধ করে। দ্বিতীয় বছর পরিশোধের শেষে তার কত টাকার ঋণ থাকবে? এখন প্রশ্ন হচ্ছে 8% হারে। 12 নম্বর অঙ্ক, হার আর সমান 8% সমান 8/100। 8/100 মূলধন পি সমান 5,000 টাকা। টোটাল সময় হচ্ছে 2 বছর, কিন্তু এখানে লেখা আছে 1 বছর আনতে সে পরিশোধ করে। তাহলে আমি লিখি যে 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর। তাহলে 5,000, প্রথমে এই সূত্রগুলো লিখেছিলাম, 1 যোগ 8 ডিভাইড বাই 100, 5,100 যোগ 8 ডিভাইড বাই 100। তাহলে 5,000, এখানে কোনো চিহ্ন নাই, তার জন্য গুণ চিহ্ন, 108 ডিভাইড বাই 100, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। তাহলে হয় কত? 5400। অর্থাৎ 50 আর 108 থেকে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 50 আর 108 গুণ করলে হয় 5400। 50 5400 হয়। এখন 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হলো 5400 টাকা। ঋণী ব্যক্তি করছে কি, সে 1 বছর পর 2,000 টাকা পরিশোধ করে। তাহলে প্রথম বছরে পরিশোধের পরে তার ঋণ থাকবে, তাহলে 5400 মাইনাস 2,000 সমান 3400 টাকা। এখন দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হলো কত? 3400 টাকা। তার আগে ছিল মূলধন 5,000 টাকা, কিন্তু এই 8% হারে তার 1 বছরের মুনাফা এবং আসল মিলে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হয়ে দাঁড়ালো 5,400 টাকা। এই 5,400 টাকা থেকে যদি 2,000 টাকা পরিশোধ করে, তাহলে তার আর ঋণ থাকে কত? এই 3400 টাকা। তাহলে দ্বিতীয় বছরের জন্য মূলধন দাঁড়ায়, দ্বিতীয় বছরের জন্য তার ঋণ থাকে 3400 টাকা। অতএব দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর। এখানে কিন্তু আবার দ্বিতীয় বছরের জন্য পাওয়ার 2 হবে না, কারণ প্রথম বছরের জন্য 1 গেছে, দ্বিতীয় বছরের জন্য ঠিক সেইভাবে 1 হচ্ছে। তাহলে 3400, 1 হার একই, তাহলে 8 ডিভাইড বাই 100, 3400 100 যোগ 8 ডিভাইডেড বাই 100। তাহলে 3400 গুণ 100, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। তাহলে 34 গুণ 100 8। 3672 টাকা। এখন ওই ঋণী ব্যক্তি করছে কি, এই
3672 টাকা তার দ্বিতীয় বছরে মুনাফা আসলে তার ঋণ হলো, কিন্তু সে দ্বিতীয় কিস্তিতে আবার 2000 টাকা পরিশোধ করে। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে তার ঋণ থাকবে 3672 টাকা তার ঋণ হলো, তাহলে 2000 টাকা পরিশোধ করলে থাকে কত? 1672 টাকা। 1672 টাকা। খুব সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এবার 13 নম্বর অঙ্ক 2.2 আর অষ্টম শ্রেণীর পাটিগণিত অংশের 13 নম্বর অঙ্ক, সৃজনশীল অঙ্ক সম্পূর্ণ। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। প্রশ্ন মুনাফা নির্ণয়ের সূত্র ক নাম্বার? তাহলে 13 ক মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, এখন মুনাফার কথা এখানে অঙ্কে লেখা আছে, যেহেতু সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধির কথা, তাই লিখবো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস পি। খ নম্বর অঙ্কে লেখা আছে মূলধন নির্ণয় করো। এই অঙ্কটা মূল বইয়ে একবারে 13 নম্বর অঙ্কের সাথে পুরোপুরি মিল রয়েছে। খ নম্বর অঙ্ক 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন C1 সমান P ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 লেখার প্রয়োজন হয় না, 19,500 টাকা। ইকুয়েশন নাম্বার 1, সমীকরণ নাম্বার 1। 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন C2 সমান P ইন্টু 1 প্লাস আর এর উপর 2। এখানে যেহেতু 2 আছে, এখানে কত হয়? 20, 28, 80 হয়। তাহলে সমীকরণ দেখা যাচ্ছে যে এটা একটা সমীকরণ, ওটা একটা সমীকরণ। এখন সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করি, তাহলে P1 প্লাস R2 ডিভাইডেড P1 প্লাস R 80, 280, 20, 280, 1900। দেখা যাচ্ছে P ক্যান্সেল হয়, তাহলে 1 প্লাস R সমান হয় 1 প্লাস R সমান হয়, এখানে একটু হিসেবটা দেখে নিই। बीस 280 भाग 780 26। সাতশো আশি দিয়ে ভাগ দিলে হয় 26 ডিভাইড বাই 25। 1 প্লাস আর এর মান
1 এ বসাই, তাহলে কি হয় P1 × 1 + r সমান 19,500। তাহলে P1 + r এর মান কত? 26/25, তাহলে 19,500। P সমান 19,500 × 25/26, অর্থাৎ এই 25 ভাগ উপরে যা গুণ হয় 26 × 26 ভাগ, এই 26 এর ভিতরে যায় কয়বার? 19,500 এর ভিতরে 26 750 বার, 750। অতএব P সমান 750 × 25, 18,750 টাকা। তাহলে মূলধন পেলাম কত? অতএব মূলধন সমান মূলধন সমান 18,750 টাকা। উত্তর 18,750 টাকা। এবারে গ নম্বর অঙ্কে লেখা আছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? একই হারে 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য উক্ত মূলধনের, উক্ত মূলধন বলতে কোন বলতে কি বোঝায়? এই 18,750 টাকা। তাহলে আমরা গ নম্বর অঙ্কে ঠিক এই পাঁচ অঙ্কটা করে নিয়ে থাকতেই দেখা যাক ধরে কিনা জায়গা হয় কিনা। গ নম্বর অঙ্ক, খ হতে প্রাপ্ত মূলধন সমান প্রাপ্ত মূলধন P সমান 18,750, P সমান 18,750 টাকা। হার কত? এখানে হার কিন্তু বের হয়নি। এখানে হার যদি বের করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে 1 + r সমান 26/25 বা r সমান 26/25 - 1, এই যোগ এক ওপারে যায় বিয়োগ হলো, তাহলে r সমান সমান হয় কত? 26 - 25 / 25, r সমান 1/25, তাহলে r সমান সমান 1 কে যদি 25 দিয়ে ভাগ দিই 0.04, অর্থাৎ দশমিক উঠা দিলে কি হয়? 4 এর নিচে 100 হয়। তাহলে r সমান সমান হয় কত? 4। আমরা আর পেয়ে গেলাম। ঠিক আছে, আমি ওই অংশটুকু ডিলিট করি, তার জায়গা হয় না যেহেতু। তাহলে হার পেলাম 4/100 পেলাম। এখন আসি, প্রশ্নে লেখা আছে যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সরল মুনাফা I সমান PNR, P 18,750, N হচ্ছে 3 বছর, R সমান 4/100, 1 ক্যান্সেল, 2 বার 5 যায় 2 বার 5 যাচ্ছে, সরি 2 যায় 2 বার 2 যায় 5 বার, 5 দিয়ে এটাকে ভাগ দিলে 1875 কে ভাগ দিলে কত হয়? 375 হয়। তাহলে এটা কাটে দিলে 375, তাহলে 375 × 3 × 2 সমান 22,500 টাকা। তার একবার থেকে ট্রাই করি, 3 7 5 × 6, তো 22,500
সরি 2250 টাকা, 2250 টাকা। এটা কি হলো? সরল মুনাফা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান P ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস p। তাহলে 18,750 1 যোগ 4 ডিভাইড বাই 100, n মানে কত? 3 বিয়োগ 18,750, 18,750 100 যোগ 4 ডিভাইড বাই 100। এর আগে এটা বুঝাইলাম। একটু কালি শর্ট হয়েছে। তাহলে 3 মাইনাস 18,750, তাহলে 18,750 104 ডিভাইড বাই 100, 3 বিয়োগ 18,750 কি হয়? 18,750 গুণ 104 ডিভাইড বাই 100, 104 ডিভাইড বাই 100, 104 ডিভাইড বাই 100 বিয়োগ 18,750। যেহেতু অঙ্কটা একটু বড় হয়ে গেছে, শূন্য শূন্য ক্যান্সেল করলাম, শূন্য শূন্য ক্যান্সেল। আমি যদি কাটাকাটি করি তাহলে এটা আরো ক্ষুদ্র আকারে আনা যায়। তাহলে একবারে ক্যালকুলেটর হিসাব করতে লাগলেও হবে যে আমার 104 18,700 18,750 গুণ 104 গুণ 104 গুণ 4 অনেক বড় একটা গুণ হয়ে যায়। এত বড় গুণ না করে ছোট ছোট ভাবে করা যায়। 104 এটা হয় কত? 26, এটা হয় 25, এটা হয় 26, এটা হয় 25, এটা হয় 2 তে দিলে 52, 2 তে দিলে হয় 5, 5 এর ভিতরে 375 বার। তাহলে 25 যাচ্ছে এর ভিতরে কয়বার? একটু দেখি, কাটাকাটি করে দিই। তাহলে 1875 ভাগ 5, 375, 375 এর ভিতরে 25 যাচ্ছে কয়বার? 25 যাচ্ছে। এই 25 এর ভিতরে যায় 15 বার। তাহলে 5 যাচ্ছে 3 বার, 5 যাচ্ছে 5 বার, 5 বার। এই মোটামুটি অবস্থা দ্বারা নিচে থাকে হরের ভূমিকায় 5 বিয়োগ 18 7 5 0, আর এখানে আসে কত? 3 গুণ 52 গুণ 26 গুণ 26। তাহলে 3 গুণ 52 গুণ 26 গুণ 26 গুণ 26, মোট হয় কত? 26 গুণ 26। তাহলে 10,000 10 54 56 ভাগ 5, 21 0 9 1.2 বিয়োগ 18,750 বিয়োগ 18,750, 23 401.20 টাকা। এটা হলো কি? চক্রবৃদ্ধি মুনাফা। আমার উত্তর যাচ্ছে কি? সরল মুনাফা চক্রবৃদ্ধি। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান 23 41.20 বিয়োগ এই যে সরল মুনাফা ছিল 22.50 সমান কত হয়?
22.50 91.20 টাকা। উত্তর 91.20 টাকা। এই মোটামুটি একটি অঙ্ক। আমি এটা একবার একটু সম্পূর্ণ অঙ্কটি স্ক্রিনে ধরে নিই, একটু যাতে বড় করে দেখা যায়, বড় হয়। এই মোটামুটি দেখা গেল আর কি, যে সম্পূর্ণটা দেখা গেল। এরপরে আমার নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক 2.2 এর শেষ সৃজনশীল অঙ্ক নাম্বার 14 নম্বর অঙ্ক, শেষ অঙ্ক অনুশীলনী। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে। সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে সরল মুনাফার হার নির্ণয় করতে হবে। 14 ক মূলধন P সমান 3000 টাকা, মুনাফা আসল A সমান 3600 টাকা, মুনাফা সমান A মাইনাস P, মুনাফা I সমান, তাহলে 3600 মাইনাস 3000 সমান 6600 টাকা। তাহলে মুনাফা 600 টাকা। মুনাফার হার নির্ণয় করতে হবে। ধরি হার সমান x% সমান x/100, সময় ভাগ 100 করে গুণ হয়। তাহলে 3000 গুণ 2, 0 0 0 0 0 0, 3 যায় 20, 2 যায় 10, তাহলে x সমান 10%। উত্তর 10%। খ নাম্বার লেখা আছে আরো 3 বছর পর মুনাফা আসলে কত হবে। তাহলে খ নাম্বার এখানে দেখি, ট্রাই করি। 3 বছর, তাহলে a সমান 3 হলে আজ 3 বছর পর মুনাফা 3 বছর পর মুনাফা
আই সমান পি এন আর, পি 3000, এন কত 3, আর কত এবার 0 0 0 0 0 ক্যান্সেল, 3 তিরিকে 9 0 0 900 টাকা। এটা কি হলো? আরো 3 বছর পরের মুনাফা 900 টাকা। তাহলে প্রশ্নে লেখা আছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? তাহলে আরো 3 বছর পর মুনাফা আসল হবে, তাহলে মুনাফা আসল আগে ছিল 3600 টাকা, এখন মুনাফা হলো 900 টাকা, মোট 4500 টাকা। তাহলে উত্তর 4500 টাকা। এখন অঙ্কে লেখা আছে, গ নাম্বার অঙ্কে লেখা আছে 3000 টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে আমি এই পাশে চলে যাই, গ নাম্বার অঙ্ক ডিলিট করে দিই। একই হারে, তাহলে একই হারে বলতে বোঝায় কি যে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত হার আর সমান 10% সমান 10/100 সমান 1/10, 0 0 ক্যান্সেল। এবং 3000 টাকা মূলধন পি সমান 3000 টাকা, 3000 টাকা 2 বছর সময় এন সমান 2 বছর। প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি এর মান কত? এখানে পি এর মান 3000, 1 আর এর মান 1/10, এন এর মান কত 2, তাহলে 3000 3000 10 যোগ 1 10। এর আগের অঙ্কে এখানে লসাগু সিস্টেম বুঝাইছি, তাহলে 3000 11 ডিভাইডেড বাই 10 গুণ টু দি পাওয়ার 2 হয়, স্কয়ার বলা হয়। আচ্ছা 11/10, 2 আছে তাই আমি 2 বার লিখব, 2 0 2 0 ক্যান্সেল। তাহলে 11 11 গুণ 30, মোট 36 30 টাকা, 36 30 টাকা। উত্তর 36 30 টাকা। ইয়ার কি আমি পুরো অঙ্কটা আবার একটু স্ক্রিনে নিই, খ নাম্বার এবং গ নাম্বার একটু স্ক্রিনে দেখাই।
এই মোটামুটি 8.2 এর অনুশীলনীর যতগুলো অঙ্ক ছিল আমাদের মোটামুটি সমাধান করা হয়ে গেল। তো অঙ্কের ভিতরে মানুষ মাত্রই ভুল হয়, কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই প্রত্যাশা নিয়ে এই অঙ্কগুলো করানো হচ্ছে। আমি আশা করছি যে আমার এই প্রচেষ্টা আস্তে আস্তে আমি সফলতায় আমি পৌঁছাতে পারবো এবং শিক্ষার্থীদের উপকার হবে। আমার পড়ানোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আমার এই নাম্বারে 0171701279 এই নাম্বারে SMS এর মাধ্যমে জানালে হবে, অথবা ইমেল আছে আমার, ইমেল আইডি যদি কারো থেকে থাকে তাহলে dulurajbag@gmail.com, অথবা ফেসবুকে আছি DH লগ ইন করলে আমি আমাকে জানানো কমেন্ট করে জানানো যাবে এবং আমি বুঝতে পারবো যে আমার ত্রুটিগুলা কি। শুধুমাত্র ত্রুটি যেই পড়ানোর চেয়ে অন্যভাবে পড়ালে, পড়াশোনা বা অঙ্ক পড়ালে আরো সিস্টেম দরকার, এটা বুঝিনি। কোন অঙ্ক বুঝতে সমস্যা হলে আমি আমার আরো সর্বোচ্চ চেষ্টা করে সকল অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করবো এবং পালাক্রমে আমি চেষ্টা করছি যে 8 এবং 9, 10 সকল অঙ্কগুলো আমি পালাক্রমে এইভাবে সমাধান করে শেষ করে দিব। তো এই এতক্ষণ অষ্টম শ্রেণীর একটু ডিলিট করে দিই। অষ্টম শ্রেণীর 2.2 অঙ্ক করালাম। তো 2.2 এর উপর আমি একটি ছোট্ট সৃজনশীল অঙ্ক দিব। তোমরা নিজেরা বাড়িতে এটা নিজেরা এই নিয়মের উপরে করবে। আমি পরবর্তী যখন 3.1 এর অঙ্ক শুরু করে দিব, এর পরবর্তী ভিডিও ক্লাসে তোমরা তখন সেই অঙ্কটা মিলিয়ে দিবে। তো আমি একটি সমস্যা দিচ্ছি তোমাদেরকে, একটি অঙ্ক এক্সট্রা। এটা হচ্ছে সুমি 5 লক্ষ টাকা বার্ষিক 10% হারে 3 মাস অন্তর কিস্তিতে মুনাফা নেওয়ার শর্তে পোস্ট অফিসে জমা রাখলো। তাহলে কি লিখলাম? সুমি 5 লক্ষ টাকা বার্ষিক 10% হারে 3 মাস অন্তর কিস্তিতে মুনাফা নেওয়ার শর্তে পোস্ট অফিসে জমা রাখলো। ক প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা একসাথে নিলে সে কত টাকা পাবে? খ প্রশ্ন, উক্ত টাকা 10 বছরের একসাথে উঠালে সরল
মুনাফা আসলে সে কত টাকা পাবে। তাহলে খ নাম্বার প্রশ্ন কি? ক নাম্বার প্রশ্ন দিলাম কি, প্রথম ও দ্বিতীয় কিস্তি অর্থাৎ 3 মাস পর পর কিস্তি, সে একবারে 2 কিস্তির টাকা, কোনো কারণে 3 মাসের পরে কিস্তি উঠাতে যেতে পারেনি, সে একবারে 6 মাস অন্তরে সে টাকা উঠাতে গেছে, সে তাহলে সে কত টাকা মুনাফা উঠাবে। উক্ত টাকা 10 বছরে একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে। গ নাম্বার প্রশ্ন, চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধনের পার্থক্য। চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফায় সবৃদ্ধি মূলধনের পার্থক্য কত হবে। এখন দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যদি এই 5 লক্ষ টাকা 10 বছরে থাকে, তাহলে তার চক্রবৃদ্ধি মূলধন যদি নির্ণয় করা যায়, চক্রবৃদ্ধি মূলধন এবং সবৃদ্ধি সরল মুনাফার সবৃদ্ধি মূলধনের মধ্যে পার্থক্য কত টাকা হবে। তো এই অঙ্কটি আমার দেওয়া থাকলো, তোমরা করবে। আমি 3.1 এর পরে যখন ভিডিও ক্লাস দিব তখন 3.1 এর অঙ্কের সাথে তোমাদের এই অঙ্ক আমি সমাধান করে দিব। তো তোমরা খুব ভালো করে উঠা নাও। আরেকবার বলি যে 5 লক্ষ টাকা বার্ষিক 10% হারে 3 মাস অন্তর অন্তর কিস্তিতে মুনাফা নেওয়ার শর্তে পোস্ট অফিসে জমা রাখলো। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা একসাথে নিলে সে কত টাকা পাবে। উক্ত টাকা 10 বছরে একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে। চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফায় সবৃদ্ধি মূলধনের পার্থক্য কত হবে। তাহলে এই যে 10 বছরে সে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে আর সরল মুনাফা করলে সবৃদ্ধি মূলধন কত হবে, সেই পার্থক্য নির্ণয় করতে হবে। দেখি আমি অঙ্কটা ভিডিও স্ক্রিনটা পূর্ণটা তো পূর্ণ করে ধরে নিই। তাহলে ক নম্বর প্রশ্ন কি ছিল, প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা একসাথে সে নিলে সে কত টাকা পাবে। উক্ত টাকা 10 বছরে একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে। চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফায় সবৃদ্ধি মূলধনের পার্থক্য কত হবে। তো ধন্যবাদ। উক্ত টাকা 10 বছরে একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে। গ নাম্বার প্রশ্ন, চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফা সবৃদ্ধি মূলধনের পার্থক্য। চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফায় সবৃদ্ধি মূলধনের পার্থক্য কত হবে। এখন দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যদি এই 5 লক্ষ টাকা 10 বছরে থাকে, তাহলে তার চক্রবৃদ্ধি মূলধন যদি নির্ণয় করা যায়, চক্রবৃদ্ধি মূলধন এবং সবৃদ্ধি সরল মুনাফা সবৃদ্ধি মূলধনের মধ্যে পার্থক্য কত টাকা হবে। তো এই অঙ্কটি আমার দেওয়া থাকলো, তোমরা করবে। আমি 3.1 এর পরে যখন ভিডিও ক্লাস দিব তখন 3.1 এর অঙ্কের সাথে তোমাদের এই অঙ্ক আমি সমাধান করে দিব। তো তোমরা খুব ভালো করে উঠা নেও। আরেকবার বলি যে 5 লক্ষ টাকা বার্ষিক 10% হারে 3 মাস অন্তর অন্তর কিস্তিতে মুনাফা নেওয়ার শর্তে পোস্ট অফিসে
জমা রাখলো। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা একসাথে নিলে সে কত টাকা পাবে? উক্ত টাকা 10 বছরে একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে? চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফায় চক্রবৃদ্ধি মূলধনের পার্থক্য কত হবে? তাহলে এই যে 10 বছরে সে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে আর সরল মুনাফা করলে সবৃদ্ধি মূলধন কত হবে সেই পার্থক্য নির্ণয় করতে হবে। দেখি আমি অঙ্কটা ভিডিও স্ক্রিনে পূর্ণটা তো পূর্ণ করে ধরে নিই। ক নম্বর প্রশ্ন কি ছিল? প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা একসাথে সে নিলে সে কত টাকা পাবে? উক্ত টাকা 10 বছরে একসাথে উঠালে সরল মুনাফা আসলে সে কত টাকা পাবে? চক্রবৃদ্ধি মূলধন ও সরল মুনাফায় সবৃদ্ধি মূলধনের পার্থক্য কত হবে? তো ধন্যবাদ।